নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। জ্যাক অলিভার স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি সৈকত। আমি যে খবরের দিকে নজর রাখবো, যে সজল ঘোষ তিনি বিস্ফোরক, কি বলছেন, কেন বলছেন শোনাবো। নিউজরুম থেকে আমি শুক্লা রয়েছি আপনাদের সঙ্গে এবং আমি জানাবো অর্জুন সিং বিজেপি নেতা, তিনি বিপাকে। কেন বলছি জানাবো অবশ্যই। আর শুরুতে আমি সব্যসাচী যে খবরে চোখ রাখবো, শুভেন্দু অধিকারী রক্ষা কবচ প্রত্যাহার হাইকোর্টে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 15টি মামলা বাতিল করা হয়েছে হাইকোর্টের তরফে। আর মানিকতলা সহ 5টি মামলায় সিট গঠনের নির্দেশও দেওয়া হয়েছে। সিটে কারা থাকবেন? সিটে থাকবেন রাজ্য এবং সিবিআই এর প্রতিনিধি। নন্দীগ্রাম, তমলুক, কন্টাই সহ 4 মামলায় এফআইআর বাতিলের জন্য নতুন করে আবেদনেরও সুযোগ দেওয়া হচ্ছে এবং শুভেন্দু অধিকারীর এই রক্ষা কবচ প্রত্যাহারের পরে স্বাভাবিকভাবেই বঙ্গ রাজনীতিতে তুমুল হইচই। আর আমি যে খবরের দিকে নজর রাখবো, আপনাদের জানিয়েছিলাম যে সজল ঘোষ তিনি কার্যত বিস্ফোরক। তিনি বলছেন বিভিন্ন সময়ে, তিনি বারবার করে বিভিন্ন রকম অভিযোগ করেন। এবারও সজল ঘোষ তিনি বিস্ফোরক। তিনি বলছেন তৃণমূল ফাটাকেষ্ট নয়, মারলে পাল্টা মার হবে। আমাকে তৃণমূল হারায়নি, আমাকে হারিয়েছিল বিচুটি পাতা সিপিএম, এমনটাই দাবি সজল ঘোষের। জি 24 ঘন্টায় বিস্ফোরক সজল ঘোষ। মারলে কি করতে হবে সেটা, সেই নিদানটা আপনি দিয়ে দিন। আপনি আপনাকে মারবে, পুলিশ আপনাকে ধরবে, কোর্টে গিয়ে আপনি জেল খাটবেন, তা আপনি করবেনটা কি? ইট মারলে পাটকেল খেতে হবে। এটা যদি সত্য হয়, বিজেপি পাটকেলটা সঠিকভাবে দিতে পারেনি। ওরা কেউ বিশাল নাম করা গুন্ডা না, ওরা সব তোলাবাজ। পুলিশ আছে বলে মারের বদলে মার দিলে সবাই সিধে হয়। কুলোর বাতাস দিয়ে তৃণমূল দাঁড়ানো যাবে না, এটা মাথায় নিতে হবে। হ্যাঁ, নিম পাতার বাতাসে পক সেরে যায়, এরা যাবে না। এদের বিচুটি পাতা দিতে হবে। যে দিয়েছে সেই জিতেছে। আমি যতটা পেরেছি দিয়েছি। আমার 35,000 মার্জিন ছিল, সেটা 8,000-এ আসলো। আবার আমাকে বিচুটি ঘষে দিল সিপিএম। হ্যাঁ, তা নাহলে ওখানে আজকে আমি এমএলএ হওয়ার বিষয় না, তৃণমূলের একটা এমএলএ কম থাকতো, দুটোর মার্জিন কমতো, সেটা ওখান থেকে সিপিএম বাদ সাধলো, ভোট কাটুয়ার কাজ করলো। আমাকে সিপিএম হারিয়েছে, সায়ন্তিকা দেবী কিংবা তৃণমূল আমাকে হারায়। সজল ঘোষের যে মানসিক অবস্থা, হতাশা, তাতে অনেক কিছুই করে ফেলতে পারেন। আমি শুধু বলবো, গণতন্ত্র চলে হিংসা দিয়ে নয়, গণতন্ত্র চলে মানুষের সমর্থনে। মানুষ ভালোবাসলে গণতন্ত্রে জয় পাওয়া যায়, নয়তো অপেক্ষা করতে হয়। সজল বাবুকে এটাই বলবো, এইরকম মানসিক অবস্থাতে রাজনীতি করা যায় না, যে মারবো, ধরবো, কাটবো, বোমা মারবো, গুলি চালাবো। এটা রাজনৈতিক নেতাদের ভাষা হতে পারে না। আপনি একটুখানি নিজেকে সংশোধন করুন, একটু শান্ত হন, একটু জল খান। উত্তেজিত হয়ে যাচ্ছেন, একটু জল খেয়ে নিয়ে শান্ত হয়ে মানুষের পাশে দাঁড়ান, তাহলে যদি সামনের দিনে কিছু হয়। আর এবার যেদিকে নজর রাখতে হচ্ছে, শুভেন্দু অধিকারী তিনি একটা বড় ধাক্কা পেয়েছেন হাইকোর্টের নির্দেশের পর। আর এবার অর্জুন সিং বিজেপি নেতা, তিনিও কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে ধাক্কা খেলেন, কারণ গুলি চালানোর মামলায় এবার বিপাকে বিজেপি নেতা অর্জুন সিং। গুলি চালানোর মামলায় এফআইআর এর যে আর্জি, সেটা খারিজ করার আবেদন ছিল অর্জুন সিং এর, সেই আবেদন কিন্তু শোনেনি। সেই আবেদন কলকাতা হাইকোর্ট কিন্তু একেবারে খারিজ করে দিয়েছে এবং সিট তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। একদিকে শুভেন্দু অধিকারী বিজেপি নেতা, তিনি এই মুহূর্তে বিপাকে, কারণ তার রক্ষা কবচ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আর এবার অর্জুন সিং তিনিও বিপাকে, কারণ সিট তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে গুলি চালানোর মামলা, সেই মামলাতে এবার বিপাকে অর্জুন সিং। এফআইআর যে আর্জি, সেই আর্জি খারিজ করার কথা বলা হয়েছিল, সেই আবেদন ছিল, সেই আবেদন কিন্তু কলকাতা হাইকোর্ট শোনেনি, তা খারিজ করে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে সিট তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
আর যেরকম আপনাদের শুরুতেই বলছিলাম, শুভেন্দু অধিকারী রক্ষা কবচ প্রত্যাহার করে নেওয়া হয়েছে হাইকোর্টের তরফে এবং তা নিয়ে বঙ্গ রাজনীতিতে তুমুল হয়েছে, তুমুল তরজা, এবং আলাদা করে 5টি মামলায় সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। কি বক্তব্য উঠে আসছে শোনাবো। আদালতের বক্তব্য আজকে হচ্ছে যে যেহেতু মেন রিট পিটিশনের প্রেয়ারে ওই এফআইআর গুলোর কোয়াশিং এর জন্য প্রেয়ার স্পেসিফিক্যালি ছিল না, তাই জন্য আমাদেরকে লিবার্টি দিয়েছে ওই এফআইআর গুলোকে সেপারেটলি চ্যালেঞ্জ করেন। আমরা বলেছিলাম যে এই যে এখন ফাইনালি এটা যে নিষ্পত্তি হয়ে যাচ্ছে, আমরা যদি রাজ্যের আচরণ দেখি মাননীয় বিরোধী দলনেতার প্রতি, কেননা তারা তো প্রতি মানে কি বলবো ড্রপ অফ আ হ্যাটে তারা মাননীয় বিরোধী দলনেতার বিরুদ্ধে একটা করে ক্রিমিনাল কেস ফাইল করে, তো এবার তো সেই হ্যারাসমেন্ট শুরু করবে আরও। তার কারণ হচ্ছে যেহেতু নির্বাচন এগিয়ে আসছে, আজকে বলেছি আমরা কোর্টকে যে যদি একটা কোনো রকমের একটা সুরক্ষা দিয়ে রাখা হয় আর কি, তো আদালত বলেছে যে না, যতক্ষণ না এফআইআর রেজিস্টার্ড হচ্ছে ততক্ষণ তো আদালত এখন কিছু করতে পারবে না। এফআইআর রেজিস্টার্ড হলে তো অবশ্যই আদালতের কাছে আসার, আদালতের দরজা নক করার লিবার্টি আমাদের সবসময় আছে। জোর ধাক্কা শুভেন্দু অধিকারী। জাস্টিস মান্থা যারা অনির্দিষ্টকালীন রক্ষা কবচ দিয়ে গেছিলেন, আজ বিচারপতি জয় সেনগুপ্ত সেই রক্ষা কবচ প্রত্যাহার করে নিয়েছেন, খারিজ করে দিয়েছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বলছিল তাতে মান্যতা দিয়েছেন। একজন ব্যক্তি কোনো মামলায় রক্ষা কবচ পেতে পারেন, একজন ব্যক্তি একাধিক মামলায় ক্ষেত্র বিশেষে রক্ষা কবচ পেতে পারেন, কিন্তু একজন ব্যক্তি ভবিষ্যতে কি করবেন সেটা না জেনে আদালত কখন রক্ষা কবচ দেন, কিভাবে রক্ষা কবচ দেন? জাস্টিস জয় সেনগুপ্ত মাননীয় বিচারপতি তিনি বলেছেন এটা চলতে পারে না অনির্দিষ্টকালীন, ফলে তিনি সরিয়ে দিয়েছেন। পরে খবরে চোখ রাখবো। এসএসকেএম কাণ্ডের নয়া তথ্য, মনোরোগ বিভাগে ডাক্তার দেখাতে আসে ওই নাবালিকা, মা ও দাদুর সঙ্গে ডাক্তার দেখাতে আসে, পরিবারের কাছে শিশুরোগ বিশেষজ্ঞ পরিচয় দেয় অভিযুক্ত অমিত মল্লিক, এবং নাবালিকাকে পরীক্ষার নামে সে সঙ্গে নিয়ে যায় কোথায়? ট্রমা কেয়ারের শৌচালয়, আর সেখানেই যৌন নির্যাতনের অভিযোগ। নাবালিকার কাছে ফোন ছিল, সেই সময় ফোন আসে এবং ফোনে থাকা ব্যক্তিকে পুলিশের সাহায্য লাগবে বলে নাবালিকা, তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। ভাবুন যদি ফোন না আসতো তাহলে কি পরিস্থিতি তৈরি হতো। কি আপডেট রয়েছে এই ঘটনায় জানবো। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। পিয়ালি, দেখো, আজকে অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছে। গতকাল যেহেতু স্পেশাল কোর্ট বন্ধ ছিল, আজকে পক্সো আদালতে পেশ করা হয়েছে। তাকে কাস্টাডিতে নেওয়ার জন্য তদন্তকারী অফিসাররা আবেদন জানাবেন, এবং বিশেষ করে এই যে চিকিৎসকের পরিচয় সে দিয়েছিল, চিকিৎসকের গাউন পরেছিল, এইগুলো সে কবে কোথা থেকে জোগাড় করেছে এবং কবে থেকে এইভাবে এসএসকেএম হাসপাতালে এই ধরনের কার্যকলাপ চালাচ্ছে কিনা, আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে কিনা, সেগুলো তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করবেন। গোটা বিষয়টা সম্পর্কে তথ্য উঠে আসে সেটাও যথেষ্ট বিস্ফোরক। যখন এই নাবালিকা তার মা এবং দাদুর সঙ্গে যে মনোরোগ ডিপার্টমেন্ট রয়েছে সেখানে ডাক্তার দেখাতে যায়, সেখানে তার মা গিয়েছিলেন টিকিট করাতে, তখন 1:55 নাগাদ এই অভিযুক্ত চিকিৎসকদের যে গাউন সেটা পরে এসে নিজেকে শিশুরোগ বিশেষজ্ঞ বলে পরিচয় দেয়। সেখান থেকে বিআইএন থেকে প্রায় 500 মিটার দূরে যে ট্রমা কেয়ার সেন্টার রয়েছে সেখানে এই বাচ্চাটিকে পরীক্ষা করার নাম করে দাদুর কাছ থেকে নিয়ে যায়, এবং সেখানে শৌচালয়ে নিয়ে গিয়ে তখন কিন্তু তাকে যৌন নির্যাতন করে, এবং সৌভাগ্যবশত তখনই তার মা ফোন করে এবং বাচ্চাটি জানায় তার পুলিশের সহযোগিতার দরকার, তখন কিন্তু অভিযুক্ত পালিয়ে যায়। এবং গোটা বিষয়টা নিয়ে আরো যেটা তথ্য উঠে আসে, এই যে অভিযুক্ত চিকিৎসকের গাউন পরেছিল তার থেকে যেটা তদন্তকারী অফিসাররা আরো মনে করছেন, জানতেও পেরেছেন যে এই অভিযুক্ত দালাল চক্র, বিভিন্ন হাসপাতালে যে রোগীদের ভর্তি করার নামে যে দালাল চক্র চলে সেই দালাল চক্রের সঙ্গে যুক্ত, কিন্তু পুলিশের ধরপাকড় এড়াতে সেই কারণে সে এইরকম পুলিশের ডাক্তারের যে গাউন সেগুলো পরে থাকতো এবং রোগীদের যাতে বিশ্বাস অর্জন করে, যে অর্থাৎ কোনোভাবে এইরকম চিকিৎসক পরিচয় দিয়েও প্রতারণার ঘটনা ঘটিয়েছে কিনা সেগুলো জানার চেষ্টা চলছে। কিন্তু সব মিলিয়ে গোটা বিষয়টা নিয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, এবং ইতিমধ্যেই ওই যে ছাত্রী তার যে মেডিকেল পরীক্ষা সেটাও করিয়েছেন তদন্তকারী অফিসাররা, এবং ছাত্রীর শারীরিক অবস্থার উন্নতি হলে, যেহেতু তার ডাক্তার দেখাতে এসেছিলেন, তার পরবর্তী সময় তার 164ও রেকর্ড করা হবে। অনেক ধন্যবাদ পিয়ালি।
আর এবার যেদিকে নজর রাখতে হচ্ছে পার্কস্ট্রিট থানা এলাকার রফি আহমেদ কিদওয়াই রোড, সেখানে একটি গেস্ট হাউসে এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যায় এবং পুলিশ যেটা প্রাথমিকভাবে অনুমান করছে যে এই যুবকের কিন্তু আগেই মৃত্যু হয়েছে, কিন্তু কিভাবে মৃত্যু হলো তা খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে পুলিশের তরফ থেকে। রফি আহমেদ কিদওয়াই রোডের একটি গেস্ট হাউস, সেখান থেকে এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোটা ঘটনা তদন্ত ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে শুরু করা হয়েছে। আমরা কথা বলবো, রনয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। রনয়, পুলিশ কি বলছে, এই যুবকের পরিচয় কি, কি বলা হচ্ছে এই গেস্ট হাউস কর্তৃপক্ষের তরফ থেকে? দেখো, প্রাথমিকভাবে পুলিশ কর্তারা জানতে পেরেছেন এই যুবকের নাম রাহুল লাল, 22 থেকে 23 বছর এবং পার্কস্ট্রিট থানা এলাকার 1 নম্বর কলিল লেনের বাসিন্দা। পার্কস্ট্রিট থানার পুলিশ এই গেস্ট হাউস থেকে যে তথ্য পেয়েছে সেই তথ্য অনুসারে সেই অ্যাড্রেসেও তারা গিয়েছিলেন, কিন্তু সেখানে পুলিশ জানতে পেরেছে এই বাড়িতে এখন আর কেউ থাকে না, রাহুল লালরা বাড়ি বেচে চলে গিয়েছে অন্যত্র। আমি যদি একবার ছবিটা দেখাই, তুমি দেখতে পাচ্ছ পার্কস্ট্রিট থানা এলাকার রফি আহমেদ কিদওয়াই রোডের এই যে গেস্ট হাউস, অর্থাৎ এই যে হোটেল, এই হোটেল থেকে এদিন সকালবেলায় একটি রুম থেকে পচা গন্ধ পান এখানকার নিরাপত্তা রক্ষীরা। তারা সঙ্গে সঙ্গে হোটেল কর্তৃপক্ষকে জানান। এরপর এখান থেকে খবর যায় পার্কস্ট্রিট থানায়। পার্কস্ট্রিট থানার পুলিশ দেখে যে রুমের মধ্যে একটি বডি পড়ে রয়েছে এবং তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং গোটা ফ্লোরে রক্তের দাগ, অর্থাৎ রক্ত ভেসে রয়েছে। এরপরই দেহটি উদ্ধার করা হয়, ময়না তদন্তের জন্য পাঠানো হয় এবং এই হোটেলের কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ কথা বলে জানতে পারে এখানে 3 জন যুবক এসেছিল এবং তারা যে পরিচয় দিয়েছে সেখান থেকে পুলিশ রাহুল লাল নামে এক যুবকের নাম জানতে পেরেছে এবং তার বাড়ির ঠিকানা পার্কস্ট্রিট থানা এলাকার কলিল লেনের বাসিন্দা হিসেবেই দেওয়া হয়েছে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে, ফরেন্সিক আধিকারিকরা এসেছেন, তারা নমুনা সংগ্রহ করছেন এবং হোটেলে যে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছেন তদন্তকারী কর্তারা। তবে প্রাথমিকভাবে পুলিশ কর্তারা মনে করছেন যেভাবে দেহটি মেঝেতে পড়েছিল এবং যেভাবে উদ্ধার হয়েছে সেই ঘর থেকে কোনো সন্দেহজনক কিছু কি উদ্ধার করেছে পুলিশ? দেখো, এখনো পর্যন্ত তদন্তকারী কর্তারা ভেতরে রয়েছেন, তারা নমুনা সংগ্রহ করছেন, হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন, সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছেন এবং যে তথ্য বা যে বাড়ির অ্যাড্রেস পেয়েছেন সেখানেও খোঁজ খবর শুরু করেছেন। প্রাথমিকভাবে পুলিশ কর্তারা মনে করছেন এটি খুন, যদিও ময়না তদন্তের রিপোর্ট এলে নিশ্চিত হবেন তদন্তকারী কর্তারা ঠিক কীভাবে মৃত্যু হয়েছে এই যুবকের। আরও একবার যদি আমি তোমাকে ছবিটা দেখাই, ভিডিও জার্নালিস্ট মিন্টু বসাক যে ছবিটা দেখাচ্ছে, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ পার্কস্ট্রিট থানা এলাকার রফি আহমেদ কিদওয়াই রোডের এই যে হোটেল, এই হোটেলের একটি রুমে এদিন সকালবেলা এক যুবককে পড়ে থাকতে দেখা যায় এবং দেহটি যেভাবে পচন ধরেছে তাতে পুলিশ কর্তারা মনে করছেন 1 থেকে 2 দিন আগে মৃত্যু হতে পারে এই যুবকের। যদিও এখনো পর্যন্ত ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ কর্তারা, রিপোর্ট এলেই পুলিশ কর্তারা নিশ্চিত হবেন ঠিক কিভাবে মৃত্যু হয়েছে। যদিও কি বেরিয়ে আসে সেদিকে রনয় আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। নজর রাখবো যে খবরের দিকে, গড়িয়ায় আক্রান্ত প্রতিবাদী দম্পতি, বাজি ফাটানোর প্রতিবাদের জের, স্থানীয় যুবকের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা দম্পতির বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের একাংশের। আপনাদের আরো একবার জানাবো, গড়িয়ায় আক্রান্ত প্রতিবাদী দম্পতি, বারবার দেখা যাচ্ছে দক্ষিণ কলকাতা এই অঞ্চলে প্রতিবাদ করলেই আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে। এর আগেও কলকাতা শহরে এই ধরনের ঘটনা ঘটেছে, আবারও গড়িয়ায় আক্রান্ত প্রতিবাদী দম্পতি, বাজি ফাটানোর প্রতিবাদের জের, স্থানীয় যুবকদের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা দম্পতির বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের একাংশে। কোনো বাজি কিছু না, আমরা এখান থেকে যাচ্ছি ভাসানে, দিদিটা কিন্তু ওপরে ছিল, ওরা হট করে সাডেন নিচে নামলো, দিদিটা নামলো, আরেকটা দিদি নামলো, ওনার মনে হাজবেন্ড আছে উনি নামলো, ওনার ছেলে নামলো, নেমে ওরাও বাজি ফাটাচ্ছে। আমাদের এখান থেকে একজন বাজি ফাটিয়েছে, ওদের হয়তো কোনো কারণে এটাকে পছন্দ হয়নি বা যাই নাই, সে তাকে বলছে কান্দুর উল্বোস কর। তখন আমার হাজবেন্ড এসে বলছে যে ছেড়ে দাও না দিদি, ছেড়ে দাও না। তখন আমার হাজবেন্ডে কি করেছে, কলারটাকে ধরলো, ধরে গালে বল চাপড়ে বলছে তুইও সরি বল, তোর ভাই তো। এবার একটা 30 বছর ছেলের যদি কলার ধরে বা তাই গালের মধ্যে মেরে বলে তুইও সরি বল, সে কেন সরি বলবে? আমরা বলছি যদি দিদিটা ভালো হতো আমরা নিজে বলতাম যে না ঠিক আছে চলো ওকে। ও নিজে ভালো না, কালকে ড্রিঙ্ক করে, এখানে আনলিমিটেড ড্রিঙ্ক করে নিচে বসে দাঁড়িয়ে আছে। ঠাকুর ভাষা নিয়ে আসছি, এখানে কুরকুরি বাজনাগুলো নাচছিল, আমি এ পাশে দাঁড়িয়েছিলাম, এখানে একটা বাজি ফাটিয়েছে, 2টো মেয়ে ওই দিক থেকে এসে এখানে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে একটা মেয়ে আরেকটা মেয়েকে বলে চল চল, আরেকটা মেয়ে যা থতনা লেগেছে সেই মেয়েটা বলে না দাঁড়া না, বাচ্চাটাকে ও কি করেছে
যে এই পা ধরে ক্ষমা চা, কান ধরে উঠবস কর। তখন ওর দাদা এসে বলছে যে তুমি এই গায়ে হাত দেবে না, গায়ে হাত দেবে না। আমার বর একটা আমাকে এখানে ঘুষি মেরেছে, আমার ছেলের এখানে কামড়িয়ে দিয়েছে, এখানে কামড়িয়ে দিয়েছে, তারপরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। না, ওটা মিথ্যা কথা বলছে, ওটা মিথ্যা কথা বলছে। হ্যাঁ, উপর থেকে ওরা বোম ছুঁড়েছে, ছোট ছোট বাচ্চার গায়ে বোম লেগেছে। সবাই তখন পালাবার জন্য তো সবাই অস্থির হয়ে গেছে, তখন ধাক্কাতে কিন্তু হবেই তো। হ্যাঁ, ধাক্কাতে কিন্তু হবেই তো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।